জি 24 ঘন্টায় স্পেশাল 24 নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। টিভি খবরের কাগজ খুললেই আজকাল ভীষণ নেগেটিভ সব জিনিসপত্র, সোশ্যাল মিডিয়াতেও তাই। ধ্বংস, দুর্ঘটনা, আগুন, মৃত্যু, বড় ক্লান্তিকর অন্ধকার সব খবরাখবর। অর্ধেক বছর যদি পার করি আমরা, এত অশান্তি হানাহানির খবর নিয়েই তো আমাদের পার করতে হয়েছে। তাহলে বাকি বছরের কি হবে? 25-এ কি অশনি সংকেত আর রয়েছে তা নিয়ে এখন জোরদার চর্চা বাড়ছে, আর এই চর্চার জায়গা থেকেই আজকে স্পেশাল 24। জি 24 ঘন্টা জ্যাক অলিভল স্টুডিও থেকে শুরু করছি আজকে স্পেশাল 24। আমি সব্যসাচী। 2025 একটা অদ্ভুত খারাপ বছর। একেবারে শুরু থেকেই দেখুন, যুদ্ধ, দুর্ঘটনা, প্রাকৃতিক বিপর্যয়, খারাপ খবর শুনতে শুনতে দেখতে দেখতে একেবারে হাফ ধরে যাচ্ছে। এই জায়গা থেকে একটা থিওরি বাজারে ঘোরাফেরা করছে। 2025-কে বলা হচ্ছে ইয়ার অফ ডুম। গোটা বিশ্ব ছাড়ুন, ভারতের কাছে, রাজ্যের কাছে অত্যন্ত খারাপ একটা বছর যেন। রাত থেকে দাউ দাউ করে জ্বলছে আগুন খিদিরপুর বাজার। আগুন নেভাতে নেভাতে সকাল, 600-র বেশি দোকান পুড়ে ছাই। সাম্প্রতিককালে এতগুলো দোকান একসঙ্গে পুড়ে যাওয়ার নজির কোথায়? মে মাসে হাওড়ার মঙ্গলহাটেও বড় সড়ো আগুন লেগেছিল। বড়বাজারের ঋতুরাজ হোটেলে আগুনে 14 জনের মৃত্যু। 2025-এ ভয়াবহ একাধিক আগুন সামলাতে হয়েছে রাজ্যকে। আর অশান্তির আগুন, তাও তো সামলাতে হয়েছে। মুর্শিদাবাদ থেকে মহেশতলা, গোটা রাজ্য রাজনীতি তেতে। এক লপ্তে প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়া, আর তার জেরে আন্দোলনের অশান্তি তো আজও। শান্তিতে নেই বাংলা। গোটা দেশে অশান্তি একাধিক ঘটনায়। কুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনা, নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনা বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে। পহেলগাঁও হামলা স্তম্ভিত করে দিয়েছিল গোটা দেশকে। তার পাল্টা অপারেশন সিঁদুর, ভারত পাকিস্তান সংঘর্ষ। কে ভেবেছিল এভাবে ঘুরতে গিয়ে বেঘুরে প্রাণ খোয়াতে হবে? ভারত পাকিস্তানের সংঘর্ষের আঁচ পড়েছে গোটা বিশ্বে। গোটা একটা প্লেন ঢুকে গেল মেডিকেল কলেজের হোস্টেলে। এয়ার ইন্ডিয়ার এই বিপর্যয় মানুষকে ভাবতে বাধ্য করেছে, সত্যি কি এই বছর অশুভ? এরকম বেনজির বিমান দুর্ঘটনা দেখেনি দেশ। হস্টেল আর ওই চত্বরে এখনো নিখোঁজ অনেকে। ফলে মৃতের সংখ্যা ঠিক কত তা নিয়ে এখনো প্রশ্ন। তার রেশ কাটতে না কাটতেই কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনা, পুনের ব্রিজ ভেঙে বিপত্তি। এই বছর কি বড় বেশি ভয়ের হয়ে উঠছে ক্রমশ? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। শুধু কি রাজ্য, ভারত, গোটা বিশ্ব ফুটছে যেন। যুদ্ধটাই এখন ধীরে ধীরে নিউ নর্মাল হয়ে উঠছে ক্রমশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মনে করা হতো হয়তো বিশ্ব এবার যুদ্ধ বিরতি নেবে, হয়নি। কোভিডের পর মনে করা হয়েছিল, কিন্তু কোথায় কি? চোখের সামনে পড়শি দেশ বাংলাদেশ বদলে গেল। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, গাজা ইসরায়েল, এখন ইরান ইসরায়েল। যুদ্ধের মিছিল যেন। ইরান আর ইসরায়েল, দুই দেশের আকাশে এখন আতশবাজির মেলা। যে আতশবাজির খেলায় ভাঙছে বাড়িঘর, মৃত্যু মিছিল। গোটা বিশ্বের আশঙ্কা, দুই দেশের যুদ্ধ ছড়াতে পারে আশেপাশের দেশেও মহামারীর মতো। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে দাবি করেছিলেন এসেই যুদ্ধ থামিয়ে দেবেন। থামেনি, বরং বেড়েছে। শান্তি বৈঠকের আগের দিন রাশিয়ার একাধিক সামরিক ঘাঁটিতে ইউক্রেনের হামলা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। রাশিয়ার থামতে নারাজ, কিভ সহ একাধিক শহর তছনছ করার প্রক্রিয়া জারি। রাশিয়াকে নিয়ে তেতে রয়েছে ইউরোপ। ব্রিটেনের দাবি তারা যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে চাইছে। রাশিয়ার বিরুদ্ধে নেটো ছাড়া ইউরোপের বেশিরভাগ দেশেরই যে কবজির জোর নড়বড়ে তা স্পষ্ট। ফলে সেখানেও শুরু হয়েছে অস্ত্র প্রতিযোগিতা।
উল্টো দিকে চীন তাইওয়ানের মধ্যে বাড়ছে অশান্তি। অশান্তি হয়ে গিয়েছে থাইল্যান্ড আর কম্বোডিয়ার মধ্যেও। বছর দুয়েক আগে হামাসের হামলায় ইসরায়েলের বদলা জারি আজও। গাজা অর্ধেকের বেশি ধ্বংসস্তূপ বনে গিয়েছে, অসংখ্য মানুষের মৃত্যু, দুর্ভিক্ষ পরিস্থিতি সেখানে। গাজা থেকে সুদান বা সোমালিয়া মানুষের জীবন যেন পোকামাকড়ের মতো। রয়েছে প্রাকৃতিক বিপর্যয়। জানুয়ারিতে ওয়াশিংটনে বিমান দুর্ঘটনা ঘটে গিয়েছিল। প্লেন এবং কপ্টারের সংঘর্ষে ৬৭ জনের মৃত্যু হয়েছিল। আর ক্যালিফোর্নিয়াকে দেখতে হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় দাবানল। নিগেরের বন্যা, তানজানিয়ার কলেরা বা বুরুন্ডির প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা নিয়ে তো কেউ ভাবেনি না। অনেকেই জানেন না সাইক্লোন চিডোয়ে মোজাম্বিকে ৯৪ জনের মৃত্যু হয়েছিল। আমাদের দেশে গোটা উত্তর পূর্ব বন্যা পরিস্থিতির সামনে উঠল। আবারও সিকিমে প্রাকৃতিক বিপর্যয়। বছরের শুরুতেই নেপাল তিব্বত সীমান্তে ৭-এর ওপর ভূমিকম্প দেখেছি আমরা। আবারও গ্রেট হিমালয়ান আর্থকোয়েক নিয়ে শুরু হয়েছিল চর্চা। এবছর কি সেই বিপত্তিও দেখতে হবে আমাদের? ২০২৫ কি সত্যি ইয়ার অব দ্য ডুম? ব্যুরো রিপোর্ট, জি২৪ ঘন্টা। অনেকে বলছেন ২০২৫ নাকি মঙ্গলের বছর, সে কারণেই বিশ্বজুড়ে এত অশান্তি। কি বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ আচার্য তপন শাস্ত্রী, শোনাই আপনাদের। মঙ্গল যেমন রক্তপাত ঘটায়, মঙ্গল কিন্তু যুদ্ধ ঘটায়, তেমনি মঙ্গল কিন্তু জমির কারক গ্রহ, মঙ্গল অগ্নির কারক গ্রহ। এখন ডিপেন্ড করছে মঙ্গল কোন অবস্থায় কোন জায়গায় বসে আছে। ২০২৫ সালে মঙ্গল কিন্তু কর্কট রাশি থেকে শুরু করেছে যাত্রা এবং ৩১শে ডিসেম্বর ধনু রাশিতে গিয়ে যাত্রা শেষ করবে। মঙ্গল কিন্তু একা কিছু ঘটাচ্ছে না। যখন যখন মঙ্গলের সাথে শনি বা মঙ্গলের সাথে রাহুর কোনো সংযোগ হচ্ছে তখনই কোনো বিপদ কিন্তু ঘটছে। এর আগে যখন মঙ্গলের দৃষ্টি শনির ওপর ছিল তখন কিন্তু এই যুদ্ধ এইসব হয়েছে, শুরু হলো, পেহেলগাম অ্যাটাক এইসব হলো। এরপর দেখুন বর্তমানে রাহু এখন বসে আছে কুম্ভ রাশিতে এবং মঙ্গল সিংহ রাশি থেকে দৃষ্টি দিচ্ছে। এই মঙ্গল রাহু কম্বিনেশনে দেখুন, যেহেতু কুম্ভ রাশিটা বায়ু রাশি, সেখানে কিন্তু এই বায়ুতে অগ্নিকাণ্ড হলো বা প্লেন অ্যাক্সিডেন্ট হলো। কিন্তু কেন এই ২০২৫কে বারবার বলা হচ্ছে ইয়ার অব দ্য ডুম? এর পেছনে রয়েছে ক্যালেন্ডার। ১৯৪১ সালের ক্যালেন্ডারের সঙ্গে নাকি হুবহু মিল রয়েছে এই ২০২৫-এর তারিখ, দিন, বার সব। ১৯৪১ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিত তৈরি হয়ে গিয়েছিল যে বছরে। এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা, ইসরায়েল ইরান যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তছনছ গাজা। বিশ্ব রাজনীতির হাওয়া বেশ গরম, যে হাওয়া মনে করিয়ে দিচ্ছে ১৯৪১ সালকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিত তৈরি হয়েছিল ১৯৪১ সালে। একের পর এক অশান্তি, প্রাণহানি। সে বছর বিশ্ব ইতিহাসে অন্যতম খারাপতম বছর। ১৯৪১-এর ডিসেম্বর আমেরিকার পার্ল হারবারে জাপানের হামলা, জুনে সোভিয়েতে জার্মানের হামলা, নাৎসি বাহিনীর হাতে আরও লাখো ইহুদির মৃত্যু। বিশ্বে অশান্তিতে সে বছর ৩৪ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। অনেকেই ৪১ সালের সঙ্গে ২৫-এর মিল পাচ্ছেন। ৪১-এ যেমন জার্মানি, জাপান, ইটালির অক্ষশক্তির সঙ্গে ব্রিটেন, সোভিয়েত ও আমেরিকার একাধিক যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, ২৫-এও একাধিক স্থানীয় অশান্তিতে বিশ্বব্যাপী যুদ্ধের আশঙ্কা। ৪১-এ গোটা বিশ্ব যেমন বারুদের স্তূপে বসেছিল, অনেকে বলছেন ২৫-ও তাই। আমেরিকায় তখন ম্যানহাটন প্রজেক্টে জোরদার পরমাণু বোমা তৈরির কাজ জারি। আমেরিকা সহ অন্যান্য দেশের ভয় ছিল জার্মানিও এই জাতীয় কোনো বোমা তৈরি করতে মরিয়া। গোটা বিশ্বে পরমাণু বোমা নিয়ে তৈরি হয়েছিল আশঙ্কা। এখন আবার বিশ্বজুড়ে পরমাণু যুদ্ধের শঙ্কা। ভারত পাকিস্তান থেকে ইউক্রেন রাশিয়া, দুই ক্ষেত্রেই পরমাণু হামলার আশঙ্কা জোরদার। ইরানে একের পর এক পরমাণু ঘাঁটিতে হামলা ইসরায়েলের। ইরান পরমাণু বোমা ব্যবহার করবে কিনা তা নিয়ে জারি চর্চা।
ঠিক এই সব জায়গা থেকে 41 সালের মতো 25কে বলা হচ্ছে ইয়ার অফ দ্য ডুম। তবে অনেকে বলছেন এ নেহাত কাকতালীয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপকতার সঙ্গে এখনকার পরিস্থিতির তুলনাই হয় না। এখনো 6 মাস বাকি বছরের। সবার একটাই প্রার্থনা, আর অশান্তি দুর্ঘটনা যেন দেখতে না হয়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ক্যালেন্ডারে মিল থাকলেই দুর্ঘটনা অশান্তির মিল থাকবে তার কোনো মানে নেই। কুসংস্কার, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এক ভয়ঙ্কর পরিস্থিতি নিয়েছিল 1941 সালে। তাহলে কি ক্যালেন্ডারের এই যে মিল, তাহলে কি 2025-এও এরই পুনরাবৃত্তি ঘটবে? অর্থাৎ 2025-এ কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ? যেহেতু 1941-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ক্যালেন্ডারে হুবহু মিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল বলে 2025-এ তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, এরকমটা ভাবার কোনো কারণ নেই। এটা একেবারেই সুপারস্টিশন। আসলে ভেবে দেখুন, সেই 2020 থেকে আমরা একাধিক খারাপ জিনিস দেখে যাচ্ছি। কখন আমরা ভাবতে পেরেছি বলুন তো যে মহামারী হবে, কোভিড-19, ওরকম গোটা বিশ্বের থমকে যাওয়া কখনো দেখেছি আমরা? চেনা পৃথিবীর বদলে যাওয়া, এইসব আমরা দেখতে থেকেছি। আর যুদ্ধ, আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ, ভারত চীন সীমান্তে সংঘর্ষ, আফগানিস্তানে তালিবানের দখলদারি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল প্যালেস্তাইন অশান্তি, সিরিয়ার গৃহযুদ্ধ, ভারত পাকিস্তান অশান্তি থেকে আজকের ইরান ইসরায়েল। আমরা আগেও অশান্তি ঝামেলা সামলেছি, আবারও সামলাবো। 2025 সাল ইয়ার অফ দ্য ডুম, এটা কিন্তু আবার ক্যালেন্ডার ইয়ারে রিপিট হতে চলেছে 2041 সালে। মনে রাখতে হবে, প্রতি 28 বছরে সাধারণত এই ক্যালেন্ডারের এই তারিখগুলো হুবহু এক থাকে, কিন্তু কখনো কখনো 6 থেকে 11 বছর। তবে অনেকের দাবি নেহাতি কাকতালীয়। 1969 সালেও একই রকম ছিল, অথচ ওই বছর প্রথম চাঁদে পা দিলাম আমরা। 1997 সালেও একই রকম, ফলে ভয় পাওয়ার কিছু নেই। এভাবেই Y2K 2020 সালের মতো আতঙ্কের হাওয়া বইছিল, তেমন কিছুই হয়নি। 2025-ও পার করে দেবো আমরা, বলছেন মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্য। 2025 সাল ইয়ার অফ দ্য ডুম, এটা কিন্তু আবার ক্যালেন্ডার ইয়ারে রিপিট হতে চলেছে 2041 সালে। মনে রাখতে হবে, প্রতি 28 বছরে সাধারণত এই ক্যালেন্ডারের এই তারিখগুলো হুবহু এক থাকে, কিন্তু কখনো কখনো 6 থেকে 11 বছরের ব্যবধানেও কিন্তু এটা আসতে পারে। কিন্তু আমি তো বলবো কিছুটা কাকতালীয়, কারণ কাক ডাকা আর তাল পড়া, এই যে কার্য আর কারণের মধ্যে কোনো সম্পর্ক থাকে না, কিন্তু যখন ঘটনাগুলো ঘটে যায়, বিশেষত যেরকম গভীর অবসাদের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বছরের শুরু থেকে উপর্যুপুরে আমরা দেখতে পেয়েছি যে দুর্ঘটনাগুলো ঘটছে, সেগুলো অত্যন্ত হৃদয় বিদারক। তাই আমরা সবসময় মনের মধ্যে একটা অজানা আতঙ্কে থাকি। আমাদের সুখী গৃহকোণ থেকে আমাদের মনে হয় যে কখন বুঝি এই সুখটা হাতের মুঠো থেকে বেরিয়ে গেল। তাই ইয়ার অফ দ্য ডুম বলে এরকম নেগেটিভিটিতে থাকবেন না, বি অলওয়েজ পজিটিভ। দ্য টেস্টিং টাইম আসে, টেস্টিং টাইম চলে যায়, কিন্তু মানবতা এবং আমাদের ধৈর্য শক্তি এবং ভারতবর্ষ এই মুহূর্তে মানব সম্পদের উন্নয়নের নিরিখে সিলিকন ভ্যালি কন্ট্রোল করে। তাই আমরা একসাথে সব কিছু মোকাবিলা করতে পারবো। কিছু হয়তো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, সেটা অবশ্যই কাকতালীয়ভাবে ধরে নিতে হবে। তবে বিশেষজ্ঞরা যাই বলুন না কেন, মানুষের কাছে কিন্তু নানান রকম তথ্য এই ইয়ার অফ দ্য ডুমের আবহে জন্ম নিয়েছে আর একটা থিওরি, বলো সেটা নিয়ে চর্চা বেড়েছে। তার নাম পেন্টাগন পিৎজা থিওরি। পেন্টাগন পিৎজা থিওরিকে অনেকে বলেন পেন্টাগন পিৎজা মিটার বা পিৎজা ইন্ডেক্স। আমেরিকার সর্বোচ্চ সরকারি ভবন যেমন পেন্টাগন, হোয়াইট হাউসের মতো জায়গায় পিৎজা অর্ডারের উপর ভিত্তি করে এই তথ্য। পিৎজা অর্ডার বেড়ে গেলেই অশান্তির ইঙ্গিত। কিরকম এই পেন্টাগন পিৎজা থিওরি? যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বদলে যায় আবহাওয়া। পেন্টাগন বা হোয়াইট হাউসে বাড়ে চরম ব্যস্ততা, আধিকারিকরা অফিস ছাড়ার সময় পান না। ব্যস্ততা লক্ষ্য করা যায় পিৎজা ডেলিভারি দিয়ে। চটজলদি খাবার হিসেবে আমেরিকায় পিৎজা ভীষণ জনপ্রিয়। নাওয়া খাওয়া ভুলে যুদ্ধ পরিস্থিতিতে তাই ভরসা পিৎজা। সরকারি ভবনে পিৎজা ডেলিভারি বাড়লে শঙ্কার ইঙ্গিত। কিন্তু কোথা থেকে এই অদ্ভুত তত্ত্বের আমদানি? ইতিহাস বলছে ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের এই নিয়ে নজরদারি ছিল।
ওয়াশিংটনে পিৎজা ডেলিভারিতে নজর রাখত তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সরকার। বলা হতো পিৎজা ইন্টেলিজেন্স বা পিজিন্ট। 1990 সালে একটি পিৎজা ডেলিভারি সংস্থার ফ্র্যাঞ্চাইজির কর্তা ফ্র্যাঙ্ক মিক্স দেখেছিলেন কুয়েতে ইরাকে হামলার আগে এক রাতেই অন্তত 21টা পিৎজার অর্ডার এসেছিল সিআইএ বিল্ডিং থেকে। একই হাল ছিল 1989 সালে পানামায় মার্কিন অভিযানের আগে। 1991 সালে অপারেশন ডেজার্ট স্টর্মের আগে একই বিষয়। সাম্প্রতিক কিছু ঘটনাতেও এই থিওরি জোরদার হয়েছে আরও। 2024 এপ্রিলে ইসরায়েলে ইরানের ড্রোন হামলার আগে পিৎজার অর্ডার বেড়েছিল। এই বছরের 1 জুন ইসরায়েল ইরান অশান্তির আগেও ছিল একই অবস্থা। 12 থেকে 13 জুন পেন্টাগনের আশেপাশে প্রায় সব পিৎজা দোকানেই অর্ডার ছিল তুঙ্গে। প্রসঙ্গত সোমবার 16 তারিখ পেন্টাগনে পিৎজার চাহিদা প্রবল। তাহলে কি ফিসফাস বাড়ছে আরও? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর শুধুমাত্র এইসব ঘটনা কেন বলছি? রাজনৈতিক অশান্তি, রাজনৈতিক হাওয়া গরম তাও তো হচ্ছে এ দেশেই। বাদল অধিবেশন শুরু হচ্ছে পরের মাসে, তার আগে সংসদে হইচই কিন্তু চলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 5 প্রশ্ন সামনে রেখেছেন। স্পষ্ট হয়ে গিয়েছে এই 5 প্রশ্নকে সামনে রেখে এবছর রাজনৈতিক হাওয়া, রাজধানীর হাওয়া আরও গরম হবে। পহেলগাঁও জঙ্গি হামলা নিন্দা করে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। অপারেশন সিঁদুরের সময়ও সেনার কীর্তিকে কুর্নিশ জানিয়েছে। বিশ্বমঞ্চে পাকিস্তানের পর্দাফাশ করতে বিভিন্ন দেশে সর্বদলীয় সাংসদদের প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র। সেরকম একটি দলের সদস্য হিসাবে 5টি দেশে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে এবার পহেলগাঁও নিয়ে প্রশ্ন তোলা শুরু করল তৃণমূল। সোমবার কেন্দ্রের মোদী সরকারের দিকে 5টি প্রশ্ন ছুড়ে দিলেন অভিষেক। এক্স হ্যান্ডেলের দীর্ঘ পোস্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, পহেলগাঁও জঙ্গি হামলার পর 55 দিন পেরিয়ে গিয়েছে। অত্যন্ত উদ্বেগের বিষয় যে একটি গণতন্ত্রে মূল ধারার সংবাদ মাধ্যম, বিরোধী দলের সদস্যরা অথবা বিচার বিভাগ কেউই ভারত সরকারকে এই 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেনি। একজন সাধারণ নাগরিক এবং জনপ্রতিনিধি হিসাবে আমি কেন্দ্রীয় সরকারকে এই 5টি প্রশ্ন করছি। জাতীয় সুরক্ষা থেকে বিদেশ নীতি, এক্স পোস্টে নানা বিষয়ে কেন্দ্রকে বিধে আক্রমণ করেন অভিষেক। তার প্রশ্ন, 4 জঙ্গি কিভাবে সীমান্ত পেরিয়ে পহেলগাঁও ঢুকলো এবং পর্যটকদের খুন করলো? জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের দায় কার? পহেলগাঁও হামলা গোয়েন্দা ব্যর্থতা হলে এর 1 মাসের মধ্যে আইবি প্রধানের মেয়াদ কেন 1 বছরের জন্য বাড়ানো হলো? কেন্দ্র যদি আমার মতো বিরোধী নেতা, সাংবাদিক, বিচারপতির ওপর নজরদারির জন্য পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করতে পারে, তাহলে জঙ্গিদের বিরুদ্ধে একই জিনিস কেন ব্যবহার করা হচ্ছে না? ধর্ম দেখে গণহত্যা চালানো 4 জঙ্গি কোথায় গেল? ওরা বেঁচে আছে না মরে গিয়েছে? এ বিষয়ে কেন্দ্র চুপ কেন? কবে পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল করবে ভারত? সংঘর্ষ বিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, আনুষ্ঠানিকভাবে তা নিয়ে কেন প্রতিক্রিয়া দেয়নি কেন্দ্রীয় সরকার? পহেলগাঁও হামলার পর 33টি দেশে প্রতিনিধি দল পাঠানো হয়েছে। এর মধ্যে কতগুলি দেশ ভারতকে স্পষ্ট সমর্থন করেছে? একজন দেশের নাগরিক হিসেবে, একজন চিন্তিত নাগরিক হিসেবে যে প্রশ্নগুলো, আবারও বলি, অপোজিশন লিডার্স করা উচিত ছিল, জুডিশিয়ারি করা উচিত ছিল, এই 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা কবে পাবো? সূত্রের খবর, আসন্ন সংসদ অধিবেশনে অভিষেকে তোলা এই 5টি প্রশ্নই হতে চলেছে তৃণমূলের মূল হাতিয়ার। এই প্রশ্নগুলিকে সামনে রেখেই সংসদে সরব হবে জোড়াফুল শিবির। পাশাপাশি দাঁড়িয়ে আরও জানা যাচ্ছে ঠিক এই প্রশ্নগুলো নিয়েও কৌশল তৈরি করছে ইন্ডিয়া জোট। অন্যান্য যারা বিরোধী রয়েছে তারাও কিন্তু এই প্রশ্নগুলোই তুলতে চলেছে আগামী সংসদের অধিবেশনে। পহেলগাঁও নিয়ে প্রশ্নের মুখে অভিষেককে পাল্টা বিদেশ নীতি পাঠের পরামর্শ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আন্তর্জাতিক রিলেশন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো আনকোরা লোকের মন্তব্য না করাই ভালো। ফরেন অ্যাফেয়ার্স এমন একটা সাবজেক্ট, এর জন্য প্রচুর পড়াশুনো করতে হয়।
আমাদের মতো রাজনীতিবিদদের যারা রাজ্য স্তরে রাজনীতি করি তাদের ফরেন অ্যাফেয়ার্স নিয়ে বেশি বলা উচিত না। আগে 2-3 বছর ফরেন অ্যাফেয়ার্স নিয়ে পড়াশুনো করুন, তারপরে বক্তব্য রাখুন। ওয়াকিবহাল মহলের মতে জাতীয় স্বার্থে কেন্দ্রের পাশে দাঁড়ালো দেশ ও দেশবাসী নিরাপত্তা ইস্যুতে মোদী সরকারকে প্রশ্নের মুখে দাঁড় করাতে চাইছে তৃণমূল। ক্যামেরায় জয়ন্ত ও কমলের সঙ্গে প্রবীর ও শ্রেয়সীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।